So as I was saying that এপ্রিলে বেসিক্যালি বলতে পারো ইয়ে হবে মক নেওয়া শুরু করে দিব সো লাইক আফটার ইউনিট 3 ক্লাসেস সো লাইক যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে যদি কোনো ইয়ে থাকে সমস্যা থাকে কোনো প্রবলেমস হইলে কোনো টপিকের উপরে এখনই সময় সেটা রিজলভ করার ঠিক আছে কি বলছি দো দো বাপ হুম ওকে সো আমরা উইদাউট ফার্দার অ্যাডিউ শুরু করি চলো উম, আচ্ছা লাস্ট ক্লাস আমরা এতটুকু পর্যন্ত করেছিলাম তোমরা রেকর্ডিংটা দেখে নিও ঠিক আছে আমি রেকর্ডিংয়ের লেকচার 19 যেটা ওইটা দিয়েছিলাম ওই রেকর্ডিংটা দেখলে বেসিক্যালি প্রথম পার্টটা বুঝে নিবা কি সমস্যা না সমস্যা ওকে as I was saying okay okay so আমরা ইয়ে করব the next পার্টটা আমরা যদি দেখো the E isomer of beta farnesene can also be obtained from cornstarch. So they said here that explain why beta farnesene exhibits geometric isomerism and has only two geometric isomers. You may label the structure and use this in your answer. এখন প্রথমত হইতেছে তুই যদি বিটা ফার্মাসিনে একটু ভালো করে আমরা এই যে স্ট্রাকচারটা ওরা কিন্তু তোমাকে দিয়ে দিছে ঠিক আছে সো স্ট্রাকচারটা যে মানে কি বলে প্রথমত জিওমেট্রিক আইসোমারিজম হওয়ার জন্য আমাদের দুইটা কন্ডিশন দরকার প্রথম কন্ডিশনটা কি we need what we need carbon to carbon double bond we need at least one carbon to carbon double bond ঠিক আছে and second thing is that the second thing is that what that there should be restricted rotation what there should be restricted rotation around the carbon to carbon double bond restricted rotation around carbon to carbon ডাবল বন্ড তাহলে যেটা বলতেছিলাম রেস্ট্রিক্টেড রোটেশন কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম যখন আমি জিওমেট্রিক আইসোমারিজম পড়িয়েছিলাম দ্যাট ইজ এই যে এই সাইডের যে দুইটা গ্রুপ আর এই সাইডের যে দুইটা গ্রুপ তারা রোটেট করে বলতে পারো এই সাইডের গ্রুপগুলো ওই সাইডে যেতে পারবে না আবার এই সাইডের গ্রুপগুলো এই সাইডে আসতে পারবে না ঠিক আছে ইট ইজ অ্যাজ ইট ইজ মানে যেভাবে তৈরি হবে অ্যাট দ্য ফার্স্ট প্লেস ইটস গোইং টু বি লাইক দ্যাট ঠিক আছে এটা কেন কারণ মাঝখানে যে ডাবল বন্ডের যে প্লেনটা আছে না এই প্লেনটা বেসিক্যালি এই দুইটাকে বেসিক্যালি প্রিভেন্ট করে রোটেট করে তাদের পজিশন চেঞ্জ করতে ঠিক আছে সো এটা একটা বড় ইস্যু সো তার মধ্যে প্রথম রিজনটা কি থাকবে আমাদের প্রথম রিজনটা থাকবে রেস্ট্রিক্টেড রোটেশন restricted rotation around carbon to carbon double bond এখন এখানে আরেকটা তোমাকে exhibits only has two geometric isomer এখন এখানে কয়টা ডাবল বন্ড দেখো এখানে আহ, আচ্ছা এখন এখানে একটা মজার ব্যাপার হইতেছে এখানে কিন্তু একটা দুইটা তিনটা আছে ঠিক আছে আহ, তুমি দেখো সেন্ট্রাল যে ইয়েটা মানে ইউ ক্যান ক্লিয়ারলি সি ইফ ইউ সি দ্য সেন্ট্রাল কার্বন কার্বন টু কার্বন ডাবল বন্ড হিয়ার তার সঙ্গে দেখো আমাদের মানে আমাদের কিন্তু প্রথমত যে একটা কার্বন টু কার্বন ডাবল বন্ড একই সঙ্গে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দ্যাট ইজ হোয়াট and four different groups must be attached to it তাহলে তুমি সেন্ট্রালে যদি কার্বন টু কার্বন ডাবল বন্ডটা দেখো এটার সঙ্গে কি চারোটা গ্রুপ যে কানেক্টেড ডিফারেন্ট না এই যে এই কার্বনের সঙ্গে এইটা CH3 এই কার্বনের সঙ্গে আবার এইটাও কিন্তু আরেকটা এটা বি
ধরি যদি এটা এ ধরি যদি, এটাও দেখো আর একটা ডিফারেন্ট, সরি এটাকে সি ধরি, এটাকে বি ধরি, আর এটা তো তুমি জানো এইচ, তাই না, এটা ডি। তো দেখো চারটা ডিফারেন্ট গ্রুপ কানেক্টেড আমাদের এই সেন্ট্রাল কার্বন টু কার্বন ডাবল বন্ডের সঙ্গে, তাই না? সো দ্যাটস ওয়ান অ্যানাদার রিজন ওয়াই বিটা ফার্নেসিন এক্সিবিটস জিওমেট্রিক আইসোমারিজম। তো লিখতে পারি the central carbon to carbon double bond has four different groups attached to it. তারপর বলছে draw the skeletal formula of the geometric isomer of E beta farnesene, giving a reason why this is named Z isomer. Uh, First of all, if I tell you the difference between E and Z isomer, priority groups এর কথা মনে আছে? If you guys remember that EZ isomerismটা কিভাবে নির্ধারণ করা হয়, like for instance carbon to carbon double bond, এটা মনে করো A B C D। এখন আমরা যদি এখান থেকে ইয়ে করি, মানে এই সাইড থেকে আমরা যদি প্রায়োরিটি গ্রুপটা টেস্ট করি, মনে করো এ হইল প্রায়োরিটি গ্রুপ, আর এই সাইড থেকে যদি আমরা প্রায়োরিটি গ্রুপটা টেস্ট করি, মনে করো বি হইল প্রায়োরিটি গ্রুপ। ওকে, সো যদি, তাহলে কি হইলো দেখো তো, একই সাইডের মধ্যে এটা এটা প্রায়োরিটি আর এটাও প্রায়োরিটি, দেখো একই সাইডের মধ্যে দুইটা প্রায়োরিটি গ্রুপ একসাথে আছে, তাহলে এটা কি হবে, জেড আইসোমার, মানে কি জুসামেন, মানে টুগেদার, জার্মান ভাষায় যেটা আমরা কি বলি, জেড মানে জুসামেন, যেটা জার্মান ভাষায় আমরা টুগেদার বুঝি। আর আই থিঙ্ক ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড, যদি বিটা এখানে থাকতো আর ডিটা এখানে থাকতো, তাহলে এখানে প্রায়োরিটি গ্রুপ আর এখানে প্রায়োরিটি গ্রুপ, তখন কি হইতো, ই হইতো, ঠিক আছে, ই আইসোমার হইতো, কারণ বুঝতেই পারতেছো দ্যাট বোথ অফ দ্য প্রায়োরিটি গ্রুপস আর প্রেজেন্ট অ্যাট ডিফারেন্ট সাইডস অফ দ্য, ইউনো, কি বলবো, ডিফারেন্ট সাইডসে লোকেটেড, সো দ্যাটস অ্যান ইস্যু, ঠিক আছে। তো এখানে বলছে ই ফর্মুলা অফ দ্য জুডি গিভিং এ রিজন ওয়াই দিস ইজ নেমড জেড আইসোমার, মানে আমাদেরকে ই বিটা ফার্নেসিনই মানে বিটা ফার্নেসিনই ড্র করতে হবে, বাট জেড ফর্মটা ড্র করতে হবে। জেড ফর্ম ভালো করে বুঝতে পারতেছো, এটা কি হবে, তোমার প্রায়োরিটি গ্রুপসগুলো ইয়েতে থাকবে, একই সাইডে থাকবে। তো আমরা যদি প্রায়োরিটি গ্রুপসগুলো যদি দেখি, দেখো তো এখানে প্রায়োরিটি গ্রুপস কারা কারা, দেখো এখানে প্রায়োরিটি গ্রুপস হইতেছে সি আর বি, তাই না, সি আর বি হইতেছে প্রায়োরিটি গ্রুপস। বুঝতেই পারছো এটা ই কেন বলা হইতেছে, কারণ দুইটাই কিন্তু কি ডিফারেন্ট সাইডসে, তাই না, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। এখন এই দুইটাকে একই সাইডে আনলে কিন্তু জুজামেন হয়ে যাবে। তাহলে আমরা এটা একটু ড্র করি, স্কেলিটাল ফর্মুলা যেহেতু বলছে, তাহলে এইটা এইভাবে, দেখো এই যে এটা নিচে হবে, তারপরে এই পার্টটা ড্র করবা 1 2 3 4 5, 2 3 4। ড্রয়িং করার সময় কিন্তু একটু ইয়ে থাকবে যেন, একটু অ্যাওয়্যার থাকিও, কারণ অনেক সময় মিস্টেক হয়ে যায় এসবের ক্ষেত্রে। তারপরে এই সাইডে, ঠিক আছে, তো দেখো কি হয়েছে, জুসামেন হয়ে গেল না, এই দেখো, এটা CH3, এটা তো আমি জানি, আর এটা তো H, দুইটাই কিন্তু লো প্রায়োরিটি গ্রুপস, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ফ্রম বোথ সাইড, একই সাইডে। আর হাই প্রায়োরিটি গ্রুপসগুলো দেখো একই সাইডে আছে, তাই না, তাহলে এটা কি হয়ে গেল তোমার জেড আইসোমার, বিকজ দ্য প্রায়োরিটি গ্রুপস আর অন দ্য সেম সাইড, ঠিক আছে, ওকে। ফাতেমা, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার, ওকে, কিছু বলবা? স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভালো করে। ও মানে হ্যাং হয়ে গেছে, জি। ও মাই গড, আমাকে আগে বলবা, সরি। এখন কি দেখতে পারতেছো একটু দেখো তো, ক্যান ইউ সি, আমি আসলে অনেক কিছু লিখে বলছি। জি, এখন দেখা যাচ্ছে।
ও শিট, আমি তো ভুলেই গেছি যে এটা হ্যাং হয়ে গেছে, আমি জানতাম না। এনিওয়েজ, এখন দেখো তো, মানে আমি আসলে যেটা বলতেছিলাম, ওই যে রেস্ট্রিক্টেড রোটেশন, আমাদের একটা কার্বন টু কার্বন ডাবল বন্ড লাগবে, অ্যান্ড তোমার ইয়ে আছে, এটা হচ্ছে স্কেলিটাল ফর্মুলা। সো আমি যেটা বলতেছিলাম দ্যাট কি হয়, তোমার এই যে এটা জুসামেন মানে কি, টুগেদার, ঠিক আছে, একসাথে। হায়ার প্রায়োরিটি গ্রুপসগুলো, এই যে আমি ইয়ে করছিলাম আগে থেকেই, ডিটারমাইন করছিলাম যে এটা হচ্ছে একটা হায়ার প্রায়োরিটি গ্রুপ, এটা হচ্ছে হায়ার প্রায়োরিটি গ্রুপ। আমরা প্রায়োরিটি গ্রুপস কীভাবে ডিটারমাইন করি? বাই চেকিং দ্য মাস নাম্বার। সো ইউ ক্যান ক্লিয়ারলি সি, আমরা যদি এই সাইড থেকে বলে, ফর এক্সাম্পল, জিনিসটা এইভাবেই ধরো না, তুমি যদি, তারপর যদি এই সাইড থেকে প্রায়োরিটি গ্রুপস ডিটারমাইন করতে চাই, কীভাবে ডিটারমাইন করব? বাই চেকিং দ্য মাস নাম্বার। তো এটার মাস নাম্বার বেশি এটার চেয়ে, সো অবভিয়াসলি এটা প্রায়োরিটি গ্রুপ এখানে। আর এই সাইড থেকে যদি করতে হয়, তাহলে অবশ্যই এটা মাস নাম্বার চেক করে দেখলা মাস নাম্বার মনে করো ডির বেশি, তাহলে প্রায়োরিটি গ্রুপ কি হইলো, মানে দুইটা প্রায়োরিটি গ্রুপ তো তোমার একই সাইডে না, তাই না? তোমার ডিফারেন্ট সাইডসে বলতে গেলে। সো দ্যাটস অ্যান ইস্যু, রাইট? তো এই যে এটাকে আমরা কি বলবো তখন? ই আইসোমার। ই মানে কি? অ্যান্ড্রোজেন, জার্মান জার্মান ভাষায় যেটাকে বলা হয় অপোজিট, মানে অপোজিট সাইজে আছে প্রায়োরিটি গ্রুপসগুলো। এখন ওরা বলছে কিন্তু জুসামেনটা ড্র করতে, তাহলে জুসামেনটা ড্র করতে হলে কি করা লাগবে? এই যে সি আর ডি বি যেটা আছে, এই দুইটা মনে করো একই সাইডে ইয়ে চলবে, বুঝছো কি বলছি? এই সি আর ডিটা এখন তো মানে অন্য অপোজিট সাইডে আছে, সি আর বিটা বলতে পারো একই সাইডে বেসিক্যালি চলে আসবে। তো তো এই দেখো এটা ড্র করছি এখানে। এটা ড্র করার সময় একটু অ্যাওয়্যার থাকবা যে মানে ইয়ে না হয় যাতে, মানে কি বলে, এই ডাবল বন্ডসগুলো যাতে মিস না করো। আর সেন্ট্রাল বন্ডেই বা কেন তোমার বেসিক্যালি ইয়ে হয়েছে, প্রশ্ন থাকতে পারে তোমার কাছে যে জিওমেট্রিক আইসোমারিজম দেখাচ্ছে, বিকজ ইউ ক্যান ক্লিয়ারলি সি 4 ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচড, এ বি সি ডি এইচ, ঠিক আছে? 4টা ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, নাহলে হবে না। কি? ডায়াগ্রামে আমরা কিভাবে বুঝবো যে হুম হুম, বলতেছো? ডিফারেন্ট গ্রুপস গুলো কোনটা? হ্যাঁ, সরি, বলো। এরকম টাইপের কনফিউজিং ডায়াগ্রামের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনগুলো ডিফারেন্ট গ্রুপস? মানে কোনটা জিওমেট্রিক আইসোমার নাকি? নো, কোন গ্রুপস গুলো লাইক কোনটা কি করে আমরা বুঝবো? মানে কোনটা প্রায়োরিটি গ্রুপ এটা? জি। হুম হুম, আমি তো বললাম যে আমি একটা এক্সাম্পল দিই, মনে করো পিআর, সিএল, এইচ, সিএইচ 3। এখন তুমি যদি এখান থেকে ইয়ে করো, মাস নাম্বারটা বার করো, আমাকে বলো তো কার মাস নাম্বারটা বেশি, মলার মাসটা কার বেশি বলো? ব্রোমিনেট, তাই না? হুম। জি। আর সিএইচ 3 কম, তাহলে প্রায়োরিটি গ্রুপটা কে হবে? ব্রাউন। গুড। স্যার, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম যে ওই কোশ্চেনটাকে কিভাবে বুঝবো? ও, ওই কোয়েশ্চেনটাতে তুমি ভালো করে দেখো, এই যে আইসোমারটা আছে, এই আইসোমারের মধ্যে কয়টা গ্রুপস কানেক্টেড দেখো, এখানে সিএইচ 3, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, এখানে হাইড্রোজেন। তুমি কি মানে স্ক্রিন দেখতে পারতেছো আমার, মানে হ্যাং হইতেছো না? জি স্যার। ওকে, এখানে সিএইচ 3 আছে, এখানে হাইড্রোজেন আছে। আবার এইখানে দেখো, এইটা একটা ফুল গ্রুপ। আবার এই কার্বনের সঙ্গে এই দেখো, এইটা আবার একটা ফুল গ্রুপ। এখন এটা তো স্কেলিটাল ফর্মুলা, বাট আই থিঙ্ক ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড এটা এটার মতো রিজেমব্লেন্স দিতেছে, তাই না? তাই দিতেছে না? তাহলে দেখো, বি আর সি, আমরা আচ্ছা, কমন সেন্স ইজেন্ট ইট, তুমি যদি মিথাইল গ্রুপ আর সি গ্রুপের সঙ্গে কম্পেয়ার করো, কার মোলার মাস বেশি? ওর বেশি থাকবে, তাই না? কারণ ওর সি। স্ট্রাকচার বেশি, ইজেন্ট ইট? তাহলে প্রায়োরিটি গ্রুপ কি হইলো? ও। সি। আর তুমি যদি এইচ আর বির মধ্যে যদি দেখো, কমন সেন্স এটা, তাহলে এখন তুমি আমাকে বলো প্রায়োরিটি গ্রুপসগুলো কি একই সাইডে না ডিফারেন্ট সাইডে? ডিফারেন্ট সাইডে, তাই না? ডিফারেন্ট। এই জন্য এটা কি হইলো? ই আইসোমার। আর ই মানে কি? অ্যান্ড জি অপোজিট। জেন, উইচ মিনস অপোজিট। আর তাহলে তোমাকে কি বলছে? জাস্ট উল্টাটা, জুসামেন ড্র করতে বলছে, মানে জেড আইসোমারটা ড্র করতে বলছে, মানে টুগেদার, মানে ওরা একই সাইডে থাকতে হবে। তাই দেখো, আমি জাস্ট প্রায়োরিটি গ্রুপসগুলো দেখো, তোমার সি আর যে ডি ছিল, এই সি আর ডি ডি ওয়েট হোয়াট,
হ্যাঁ সরি বি, সি আর বিটা দেখো আমি একসাথে একই সাইডে ড্র করে ফেলছি। আর তোমার নন প্রায়োরিটি গ্রুপসগুলো মনে করো উপরে মানে ড্র করছি আর কি, একই সাইডে আর কি বলতে গেলে। ঠিক আছে, দ্যাটস ইট, সেভেনটা ড্র হয়ে গেল। ঠিক আছে, ইটস ভেরি ইজি, জাস্ট একটু হতে পারো তোমাকে আইডেন্টিফিকেশন করা লাগবে আর কিছু না। ওকে, তো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, স্টেট হোয়াট ইজ মেন বাই দ্য টার্ম স্ট্রাকচারাল আইসোমার, এইগুলো তো সত্যি কথা বলতে তোমার নোটে দেওয়া আছে, পারবা আশা করি, তাই না? বাট আমি যদি বলে থাকি, আমি লিখতেছি না এটা, আমি জাস্ট সেইং কম্পাউন্ডস উইথ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। ঠিক আছে, কম্পাউন্ডস উইথ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা লিখলেই হবে। আচ্ছা, তারপর বলছে নাম্বার অফ জিওমেট্রিক আইসোমার্স অফ অ্যালফা ফার্নেসিন। আচ্ছা, এই যে C15H20 এটা হচ্ছে অ্যালফা ফার্নেসিনের স্ট্রাকচার, দেখতেই পারতেছো। আচ্ছা, এখন আমরা যদি এখানে বুঝি, দেখো এখানে কিন্তু এই যে এটা আছে না, এই যে ডাবল বন্ডটা এখানে আছে, তাই তো? এই যে ডাবল বন্ডটা যে এখানে আছে, বুঝতেই পারতেছো এখানে তোমার ই অ্যান্ড জেড আইসোমার তো একটা থাকবেই। তাহলে এখানে আমাদের কয়টা আইসোমার হইলো? দুইটা আইসোমার হইলো। গুড। এখন আর কোন যে দেখি আছে নাকি? হ্যাঁ আছে, দেখো এই যে ডাবল বন্ডের সঙ্গে দেখো চারটা ডিফারেন্ট ডিফারেন্ট বন্ড কানেক্টেড। সো এখানেও তারও ই আর জেড থাকবে বলতে গেলে। তাহলে এখানে আর কয়টা হইলো? দুইটা হইলো, তাই কি? হুম। তাহলে 2 + 2 কয়টা হইলো? চারটা। তাহলে কয়টা আইসোমার হলো তার? চারটা আইসোমার। তুমি একটু ইয়ে করে দেখতে পারো, দেখো এইটা হয়তো হবে না আর এটাও হবে না। ক্যান ইউ টেল মি ওয়াই, ফাতেমা? ওয়াই দিস টু won't happen but these two will show geometric isomer? স্যার ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু ওইখানে কি সিঙ্গেল বন্ড আছে? তুমি এখানে যদি একটু, আচ্ছা দাঁড়াও আমি দেখাই তোমাদেরকে, বড় করে দেই তাহলে একটু বেটার হবে বলতে গেলে। এই দেখো, আই থিঙ্ক ইউ ক্যান ক্লিয়ারলি সি নাও। সো আমি বলতেছিলাম এই দুইটা কেন হয়, কিন্তু এই দুইটা কেন হয় না, মানে জিওমেট্রিক আইসোমারিজম শো করে না। তুমি লক্ষ্য করে দেখো আর এই, এখানে সব হাতগুলো। হুম, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে দেখো এই যে কার্বনটা আছে না, এই কার্বনটার সঙ্গে দুইটা সেম সেম মিথাইল গ্রুপ কানেক্টেড না? আমি কিন্তু হুম। বলছিলাম যে প্রত্যেকটা কার্বনের সঙ্গে ডিফারেন্ট গ্রুপস অ্যাটাচ থাকতে হবে ফর জিওমেট্রিক আইসোমারিজম টু এক্সিবিট। তাহলে এটা তো হবে না। আবার এখানেও দেখো এই কার্বনের সঙ্গে কিন্তু দুইটা হাইড্রোজেন কানেক্টেড, সেম আইডেন্টিক্যাল গ্রুপস। তো আইডেন্টিক্যাল গ্রুপস একই কার্বনের সঙ্গে কানেক্টেড হলে তো হবে না, তাই না? সো এইটাও এক্সিবিট করবে না। তো চারটা হলো, কারণ ওই দুইটা শো করবে। Complete the diagram to show another structural isomer of C15H24. তোমাকে একটা স্ট্রাকচার দিয়ে দিছে, এই স্ট্রাকচারের মধ্যে তুমি এখন একটু চেঞ্জ করবে আর কি। যেহেতু ডাবল বন্ড আছে, তাহলে আমরা একটা ডাবল বন্ড অ্যাড করতে পারি। তো এরকম কয়টা বলছে? আর একটা স্ট্রাকচার ড্র করতে বলছে, তাই না? তো আমরা কি করতে পারি, এই যে এটা আছে, এটা হইতেছে ওরা কিন্তু তোমাকে ইয়ে দিয়ে দিছে, কি বলবো, জাস্ট এটা কিন্তু মলিকুলার স্ট্রাকচার, মানে জাস্ট এজ হাউ এজ ইট ইজ বলতে গেলে যেভাবে আছে ওইভাবে ওরা ড্র করে দিছে। এখন তুমি যদি আরেকটা স্ট্রাকচারাল আইসোমার ড্র করতে চাও, তার একটা ডাবল বন্ড, আমাদের তো একটা ডাবল বন্ড দরকার, তাই না? চিন্তা করে দেখো, কারণ এখানে কিন্তু ডাবল বন্ড আছে। আমরা এখানে যে কোনো জায়গায় একটা ডাবল বন্ড দিয়ে দিব। এই চলো এখানে মনে মনে করো এখানে ডাবল বন্ড দিয়ে দিই, তাহলেই দেখো তোমার স্ট্রাকচারটা মোটামুটি মেক সেন্স করে বলতে গেলে। ঠিক আছে, তুমি দেখো কয়টা তোমার এখানে কয়টা? 24টা হাইড্রোজেন আর 15টা কার্বন। 15টা কার্বন তো হওয়ার কথা, 1 2 3 4 5 6 7 8 9, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়েছে না? হ্যাঁ, 15। এই যে 15 হইলো। আর 24টা হাইড্রোজেন তো হওয়ার কথা, তুমি যদি ইয়ে করে দেখো, মানে কি বলে, নাম্বার অফ হাইড্রোজেন্স কাউন্ট করে দেখো। কারণ টু বি অনেস্ট, এই ডাবল বন্ডটা যদি না দেই তাহলে দেখবা হাইড্রোজেনের সংখ্যাটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, সো হাইড্রোজেনটা কি বলে, কার্বন টু কার্বন ডাবল বন্ডটা দেওয়াই লাগছে, বিকজ প্রথমত তুমি দেখো মলিকুলার স্ট্রাকচারের মধ্যে একটা ডাবল বন্ড আছে। ঠিক আছে, আহ, আর দ্বিতীয় কথা হইতেছে তোমার ইয়ে, কি বলে, ওটাকে কি বলে,
মানে তুমি আমি ডাবল বন্ডটা কেন দিছি চিন্তা করে দেখো, বিটা ফার্নেসিন বলো, অ্যালফা ফার্নেসিন, ওরা যেটা দিছে এটা কিন্তু অন্য অন্য কোনো স্ট্রাকচার হইতে পারে, অ্যালফা গামা ফার্নেসিন হইতে পারে, ঠিক আছে? বাট তুমি দেখো অ্যালফা বলো বিটা বলো, দুই জায়গায় অ্যাটলিস্ট একটা তো তোমার ডাবল বন্ড ছিল, তাই না? সো এই জন্য বলতে পারি মানে ওই সেন্সে চিন্তা করে আমি একটা ডাবল বন্ড দিছি। এখন তুমি চাইলে আরো অনেকগুলো ডাবল বন্ড দিতে পারো, কিন্তু আমি কিন্তু একটা ডাবল বন্ড দিছি, কেন জানো? কারণ একটা ডাবল বন্ড দিলে তোমার হাইড্রোজেনের নাম্বার 24 আসে, তাই। তো এটা একটু ট্রিকি ছিল এই কোয়েশ্চেনটা, সত্যি কথা বলতে। প্রথমত কি করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে দ্যাট এখানে কি একটা ডাবল বন্ড হবে কিনা। অবশ্যই হবে, কারণ দুইটা স্ট্রাকচার উপরে দিয়ে দিছে আগে থেকে, সো একটা তো থাকার কথা। এখন কয়টা হবে ওইটা ডিপেন্ড করে তোমার হাইড্রোজেনের নাম্বারের উপরে। সো তুমি দেখতেছো একটা একটা দিলেই বলতে পারো তোমার 24টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে। সো ইয়া, যে কোনো জায়গায় একটা ডাবল বন্ড দিয়ে দিবা, ঠিক আছে? এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। দ্যাটস ইট বেসিক্যালি, নাথিং এলস। আবার পুরোপুরি ড্র করতে হবে না, কারণ দেখতেছো কমপ্লিট দ্য ডায়াগ্রাম বলছে, সো এটা জাস্ট এখানে একটা ডাবল বন্ড দিলেই ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে ফাতেমা প্লিজ সে হোয়াট উইল বি দ্য আনসার অফ দিস। আর ইউ দেয়ার? Yes, sir, I'm counting. B. বি? No, sorry. হুম, Is it B? ইজ ইট বি? B. 2, 3 dimethyl 6, 5 Okay, let's see. Does that make sense or not? Mm, if you think Hex about it, is the constant. 4, 5, 6. Uh, আচ্ছা, ভুল বলছি, দাঁড়াও। সরি, I have to start from the left side because Bottom. ডাবল বন্ডটা তো ওই সাইড থেকে, তাই না? দাঁড়াও, কে ফোন করছে? ওকে, তাহলে আমি ওই দিক ওই সাইড থেকে ড্রপ করি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ও দেখো, এখানে CH3 4 No, আর 5, তাহলে সি হবে না আনসার? sir. Longest chain का नाम कितना है? Like 1, 2, 3, 4, 5, 6. नीचे का. ইয়ার সাব কোনটা, এটা? এটা মানে তোমার কি কাউন্টিং এর সমস্যা হইতেছিল? কাউন্টিংটা কিন্তু লেফট সাইড থেকে শুরু করতে হবে, কারণ দেখো তোমার ডাবল বন্ডটা কিন্তু তোমার লেফট সাইড থেকে, মানে লেফট সাইডের দিকে। বুঝছো কি বলছি? Oh, okay. মানে কাউন্টিংটা সবসময় মনে রাখবা, সিস্টেমেটিক নেমে কি বলে যে কাউন্টিংটা সবসময় ওই সাইড থেকে শুরু করতে হবে যেদিকে ফাংশনাল গ্রুপের ডিস্টেন্সটা কম। দেখো ফাংশনাল গ্রুপের ডিস্টেন্স সবচেয়ে কম লেফট সাইড থেকে, তাই না? সো অবভিয়াসলি 1 2 3 4 5 6 এভাবে 4 এর সঙ্গে ইয়ে তোমার অ্যাটাচ, সো ইউ ক্যান ক্লিয়ারলি সি ওয়াই ইটস 4 5 ডাইমিথাইল হেক্সামাইন। Kashif, can you hear me? Okay. What mass of cyclohexene can be made from 12.5 gram of cyclohexanol if the yield is 51.2% basically, right? এখন এটা সলভ করার জন্য আমাদেরকে কি করা লাগবে এখানে চিন্তা করে দেখো। দেখো তোমাকে মলার মাস দিয়ে দিছে। দাঁড়াও 1 মিনিট, এটা কি হইলো? আচ্ছা, সরি, যেটা সেইং এখানে মোল রেশিও কিন্তু 1:1, ঠিক আছে? মোল রেশিওটা দেখো 1:1 আছে, তাহলে মোল রেশিওটা যেহেতু 1:1, আমরা সাইক্লোহেক্সানলের মোলটা বার করে ফেলি। চলো, সাইক্লোহেক্সানলের মোলটা কি হবে? মাস কত ছিল সাইক্লোহেক্সানলের? 12.5। তাহলে কাশিফ অ্যান্ড what's her name, ফাতেমা, can you tell me what's the answer of this? আচ্ছা, এটা তো 0.125 হবে, 0.125 মোল। তাহলে you can clearly understand that
তোমার সাইক্লোহেক্সিনের মোল 0.125, তাহলে মোল রেশিও যেহেতু 1:1, তাহলে সাইক্লোহেক্সিনেরও সেম মোল হবে, তাই না? 1:1 মোল রেশিও, তাই। সো দ্যাটস দ্য yield that you're wanting, right? সো এটাকে তুমি কি করবা, মাস পার করে ফেলো। কীভাবে বার করবা? জাস্ট এটার সাথে মাল্টিপ্লাই করে দিবা কার সাথে, 82 কে, কারণ ওটাই তো মলার মাস, তাই না? তাহলে কত আসে? অ্যারাউন্ড 10.25 গ্রাম আসে। আর এখন অ্যাকচুয়াল yield তো বার করতে হবে, তাই না? অ্যাকচুয়াল yield টা কেমনে বার করবা? ওই যে ফর্মুলাটা কি, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই থিওরিটিক্যাল টাইম 100 ইজ ইকুয়াল টু হোয়াট, পার্সেন্টেজ yield, এই ফর্মুলা, তাই না? পার্সেন্টেজ yield কত? 51.2% দিয়েই দিছে তোমাকে, 51.2% দিয়ে দিছে। আর এটাই তো ক্যান বি মেড। আচ্ছা, তাহলে আমাকে তো অ্যাকচুয়াল এখন বার করতে হবে। এটা যদি হয়ে থাকে 51.2, যেহেতু, তার মানে কি 100 আর কি, তাই না? তাহলে 100 টাইমস, এখন এখানে দেখো থিওরিটিক্যালটা আমরা বার করছি কত, 10.25, আমাদেরকে বার করতে হবে কি অ্যাকচুয়াল। তাহলে এটাকে যদি এটার সাথে মাল্টিপ্লাই করি, তাহলে কত আসে? 5.25 গ্রাম। 10.25, কি কত বলছো? 5.25 গ্রাম। 5.25 গ্রাম। তাহলে আনসারটা কি দাঁড়াইলো? 5.25 গ্রাম। ঠিক আছে, ভেরি সিম্পল। নেক্সটে যদি দেখি, হ্যাপটিন ক্যান আন্ডারগো ইনকমপ্লিট কম্বাশন, গিভ আ রিজন ওয়াই। এটা তো সোজা, ইনসাফিসিয়েন্ট অক্সিজেন, তাই না? একটা রিজন দিয়ে যায় যদি, যে ইনসাফিসিয়েন্ট অক্সিজেনের জন্য বলা যেতে পারে যে ইয়ে হইতেছে না, মানে হ্যাপটিন ইনকমপ্লিট কম্বাশন হইতেছে। ঠিক আছে, তারপরে আমি যদি ইয়ে দিই, ইনসাফিসিয়েন্ট কিংবা লিমিটেড সাপ্লাই অফ অক্সিজেন, যেটাই বলে থাকো না কেন, তারপর বলছে কি ইনকমপ্লিট কম্বাশন অফ হ্যাপটিন। যে ইনকমপ্লিট কম্বাশন অফ হ্যাপটিন কি তৈরি করে? কার্বন মনোক্সাইড তৈরি করে। কোনো জিনিসের ইনকমপ্লিট কম্বাশন মানে কার্বন মনোক্সাইড তৈরি করা। তাহলে তুমি দিয়ে দাও C7H16 প্লাস অক্সিজেন গিভস ইউ কার্বন মনোক্সাইড আর ওয়াটার দিয়ে থাকে। এখন এটাকে ব্যালেন্স করে ফেলো, ব্যালেন্স কত হইতে পারে? অনেক বড় ব্যালেন্সিং হবে, একটু দেখে নিও। বাট আমি যদি বলি, এটা জাস্ট একটু ক্লারিফিকেশনের জন্য, এটা 2 হবে, তাহলে 2 7 14, তো এখানে 14 সিও চলে আসবে। আবার ওই সাইডে 15, 15, আর এই সাইডে 16 H2O। এই যে হয়ে যাবে ব্যালেন্সিং। তারপরে দেখো, ব্রাঞ্চ চেইন অ্যালকেন আর সাইক্লো অ্যালকেন ড্র করতে বলছে, হ্যাপটিনেরই বেসিক্যালি বলছে, যেটা ইউজড ইন পেট্রোল। যে কোনো একটা ব্রাঞ্চ চেইন অ্যালকেন ড্র করতে বলছে বলতে গেলে। আহ, এখন হ্যাপটিনে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা, তাই না? একটা ব্রাঞ্চ চেইন যেহেতু বলছে, জাস্ট প্রথমে এখানে 6টা দিয়ে দাও, 1 2 3 4 5 6, আর উপরে একটা মনে করে দিয়ে দিলা, শেষ। সাইক্লোহেলকিন, কারণ এখানে 7টা কার্বন না, সো ওই সেন্সে চিন্তা করে। আর সাইক্লোঅ্যালকেন, এটাও তো আরো সোজা বলতে গেলে, এটা কি হবে? এটা যে কোনো একটা দিয়ে দাও, 1 2 3 4 5টা, এই তো 5টা 6টা 7টা, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7, এই যে সাইক্লোঅ্যালকিন। ঠিক আছে, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য রিফর্মিং অফ হ্যাপটিন ইনটু সাইক্লোঅ্যালকেন। ওকে, রিফর্মিং এখানে বলতে কি, যখন হাইড্রোজেন দুইটা চলে যাবে, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন চলে যাবে, তবেই না বেসিক্যালি ইয়ে হবে। তো C7H16 যে ছিল, সেটা C7H14 হবে, আর ওখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে আসবে। ওকে, তারপরে আমরা যদি দেখি, গিভ আ রিজন অফ এডিং সাইক্লোঅ্যালকেনস টু পেট্রোল। পেট্রোলে সাধারণত সাইক্লোঅ্যালকেন দিলে একটা লাভ হয়, সেটা হচ্ছে ইট বার্নস মোর এফিশিয়েন্টলি। বলতে পারো অকটিন নাম্বার বেড়ে যায়। যে একটা পেট্রোলের একটা তোমার পারফরমেন্স টেস্ট করার জন্য একটা নাম্বার আছে, এটার নাম হচ্ছে অকটিন নাম্বার। একটা পেট্রোল তো বিভিন্ন টাইপ, তাই না? একটা পেট্রোলের অকটেন নাম্বার যত বেশি হবে, তত বেশি বলতে পারো এটা বেশি এনার্জি রিলিজ করে যখন বার্ন করে। তার মানে কি, প্লাস বলতে পারো কম হিট ইয়ে করে, মানে রিলিজ করে। সো এতে করে কি হয়, সে আরো মানে ইয়ে হয়ে গেল, এফিসিয়েন্সি বেড়ে গেল, তাই না? তার সো ইন আ সেন্স ইউ ক্যান সে টু ইমপ্রুভ
the efficiency of the petrol. Actually energy efficiency লিখলে আরো better হবে, energy efficiency. Okay, তারপরে আসো next পার্টে, যেটা state that type and mechanism of this reaction, মানে হ্যাপটেন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন ইন দ্য প্রেজেন্স অফ আল্ট্রা। কি হবে এটা? খুবই সোজা, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই না? আমরা জানি ইউভি রেডিয়েশনের মাধ্যমে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় হ্যালোজেন অ্যালকিন তৈরি করার জন্য। ঠিক আছে, এখন এই মেকানিজমটা মানে তো ইউজ করতে হবে, মানে ফুল জিনিসটাই ড্র করতে হবে, লিখতে হবে। প্রথমত কি হয়, ইনিশিয়েশন স্টেপ। ইনিশিয়েশনে কি হয়? ইনিশিয়েশনে তোমার হোমোলাইটিক ফিশন হয়। ইনিশিয়েশনে কে হয়, এই যে সিএলটা আছে না, এই সিএল2টা র্যাডিক্যাল তৈরি করে, এই যে এইভাবে। কি বলবো, হ্যাঁ সরি, এখানে প্রপাগেশনে কি হবে, যে হোমোলাইটিক ফিশন হইল, তারপরে কি হইলো, প্রপাগেশন হবে। তো প্রপাগেশনে কি হবে, তোমার যে রিয়াক্ট করবে রেডিক্যালগুলা। সো রেডিক্যালটা এখন মনে করো C7H16 এর সঙ্গে রিয়াক্ট করলো, এতে করে কি হইল, C7H16 ডট প্লাস HClটা ভাবে নিয়ে যাবে। ভুল বলছি নাকি, সরি, এখানে 15 হবে। তারপরে আরেকটা তুমি যদি ড্র করো, এই যে C7H15, C7H15 প্লাস Cl2 এর সঙ্গে রিয়াক্ট করতেছে, রিয়াক্ট করে কি তৈরি করছে, C7H15Cl প্লাস আরেকটা HCl নাকি, ও এখান থেকে বের হয়ে আসবে। তো এভাবে দেখো কি হইলো তাহলে, রেডিক্যালসগুলো বেসিক্যালি মেইন ইয়ের সঙ্গে রিয়াক্ট করতেছে, রিয়াক্টেন্টগুলোর সঙ্গে রিয়াক্ট করতেছে। এখন প্রপাগেশনের পরে টার্মিনেশন হওয়ার কথা। টার্মিনেশনে কি হয়, যতগুলো রেডিক্যাল তৈরি হয়েছে ইনিশিয়েশন আর প্রপাগেশনে, ওগুলো সব একসাথে জড়ো হয়, বলতে পারো সব স্টেপস বন্ধ হয়ে যাবে। সো মানে সবগুলো নিউট্রাল স্টেপে, নিউট্রাল কম্পাউন্ডসে কনভার্ট হয়ে যাবে। তাহলে দুইটা C7H15, এই যে দেখো এখানে একটা রেডিক্যাল, এটা একটা রেডিক্যাল তৈরি হয়েছিল, তো দুইটা C7H15 একসাথে রিয়াক্ট করে C7H15ই তৈরি করবে। এখানে ডট দিবা অবভিয়াসলি, না না ভুল বলছি, সরি, C14 তৈরি করবে, C14H30 তৈরি করবে। এটা তুমি এভাবে দেখাইতে পারো বা প্লাস প্লাস দেখাইতে পারো। অন্যদিকে দেখো Cl দুইটাগুলা রিয়াক্ট করে তৈরি করবে Cl2। ওকে, এনিথিং এলস? না, আই থিঙ্ক দ্যাটস ইট বেসিক্যালি, কারণ এগুলোই তৈরি হয়েছিল। তো দেখো ইনিশিয়েশন, টার্মিনেশন, প্রপাগেশন স্টেপগুলো এভাবে দেখানো লাগবে, এন্ড দিস উইল ক্যারি অ্যারাউন্ড 7 মার্কস। দেখো বারবার বলতেছি, হোমোলাইটিক ফিশনটা অবশ্যই ইনভলভ, মানে কি বলে, মেনশন করবা রেডিক্যালের যে এই যে ইলেকট্রনের যে ইয়েটা আছে, মানে সাইনটা আছে, এই সাইনটা মাস্ট মনে রাখতে হবে, নাইলে সমস্যা। এই সাইনটা মনে না রাখলে বলতে পারো, মানে সাইনটা মনে না রাখা বলতে কি, যে সাইনটা যদি ভালো করে না দেখাইতে পারো তাহলে কিন্তু এক্সামিনার এখানে মার্ক দিবে না। সো বারবার বলতেছি, মেকানিজমের ক্ষেত্রে তোমার ড্রয়িংটা খুবই অ্যাকুরেট হইতে হবে। ওকে, তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, this question is about alkenes. An alkene has a molar mass of ether. It is the molecular formula of this alkene. আচ্ছা, এটা কি হইতে পারে? Kashif, can you please tell me? Can you hear me? Or you can just write it down on your on the chat. কিছু লিখছো? চিন্তা করে দেখো, এখানে একটা জিনিস দেখো কি বলছে, এলকিন। 9H4. সরি, কিছু বলবা ফাতেমা? No, sir. না, এটা বলতেছিলাম, দেখো এখানে একটা এলকিন যেহেতু বলছে, তুমি জাস্ট নাম্বার অফ কার্বনস গুলো টেস্ট করবা, তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, দেখি 7 12 যে কত, 7 টাইমস টু, আচ্ছা
C7H14, তাই না? এটা যদি হয় তাহলে 14 যদি হয় তাহলে কত আসে? 7 times 12 is about 80. 98, তাই না? হয়েছে না। তার মানে কি C7 এ আসার পরে 98 হয়েছে, তাহলে অবশ্যই C7 এর বেশি হইতে পারে। C8 ধরো, এখন হবে দেখি 8 times 12 96 plus 16, এই যে 112 হয়ে যায়, তাই না? তাহলে আনসারটা কি দাঁড়ালো? C8H16. There are a number of different alkenes with the molecular formula of C4H6H8. Draw the structure of the branching alkene with the molecular formula C4H8. C4H8 এর একটা আইসোমার ড্র করতে বলছে। এটা তো সোজা, তাহলে ড্র করে ফেলো। C4H8, এখানে একটা CH3, এদিকে একটা CH3 দিয়ে দাও, আর এদিকে দুইটা হাইড্রোজেন। যেহেতু ব্রাঞ্চড বলছে এই জন্য কিন্তু এভাবে ড্র করছি, ঠিক আছে? তুমি দেখো এই তিনটা যদি ইয়ে হয়, মানে এই যদি মেইন চেইন থাকে, তাহলে ব্রাঞ্চড কোনটা হইলো? এই যে এটা, ঠিক আছে? এইলো কথা। তারপরে গিভ দ্য স্ট্রাকচার এন্ড নেম অফ দ্য টু জিওমেট্রিক আইসোমার উইথ দ্য মলিকুলার জিওমেট্রিক আইসোমার বলছে কিন্তু। সো যেহেতু জিওমেট্রিক আইসোমার বলছে, তাহলে কি একটা সিস থাকবে আর একটা ট্রান্স থাকবে, কিংবা ই বলো জেড বলো, যেটাই বলে থাকো না কেন, ঠিক আছে? আমি সিস আর ট্রান্স বলতেছি, ট্রান্স মানে অপোজিট, সিস মানে সেম। তাহলে আমাদের জন্য এই স্ট্রাকচারটা দেখো, আমরা যদি এই স্ট্রাকচারটাতে দেখি, এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু মানে আমরা ইয়েটা ড্র করতে পারবো। তাহলে আমরা যদি প্রথমটা দেই, সিস দেই, মানে একই সাইডে বলতে গেলো তোমার, একই সাইডে বলতে পারো মানে সিস যদি দিব, তাহলে কি একই সাইডে তোমার প্রায়োরিটি গ্রুপস, তাই না? হুম। কিংবা ই আইসোমার, যেটাই বলে থাকো না কেন। আবার অপোজিট, তারা যদি অপোজিটে থাকে এভাবে, তাহলে জাস্ট নাম দিয়ে দিবা ট্রান্স বিউটুইন আর সিস বিউটুইন। এটা কি হবে? সিস বিউটুইন, কারণ এখানে বুঝতে পারছো 4টা কার্বন, তাই। আর এটার কি? ট্রান্স বিউটুইন, ঠিক আছে? তারপরে নেক্সট যদি যাই, বলছে তোমাকে টু রিয়াকশনস অফ 1 মিথাইল সাইক্লোহেক্সিন আর শোন। 1 মিথাইল সাইক্লোহেক্সিন রিয়াকশন 1 রিয়াকশন 2 কম্পাউন্ড এক্স আছে, দেখো এখানে। And then we have this down here. So they said here draw the skeletal formula of compound X formed in reaction 1. আচ্ছা, এই যে কম্পাউন্ড এক্স যেটা তৈরি হয় ব্রোমিনের সঙ্গে রিয়াক্ট করলে, আমরা জানি যে কোনো অ্যালকিন যদি ব্রোমিনের সঙ্গে রিয়াক্ট করে কি হয়? ব্রোমিনেশন হয়, তাই না? তাহলে এই যে ডাবল বন্ডগুলো ভেঙে যাবে। দিস ডাবল বন্ড ইজ গোইং টু ব্রেক ডাউন এন্ড দিস টু ব্রোমিন এডিশন রিয়াকশন, আমরা জানি ব্রোমিন দুইটা এখানে গিয়ে অ্যাড হবে। তাহলে আমরা যদি এটা জাস্ট ভেঙে ফেলি, তাহলে কি হবে দেখো, এই ব্রোমিনের সঙ্গে একটা মানে ডাবল বন্ড ভাঙছে না, তো এই দুইটা ব্রোমিনের সঙ্গে আছে। আবার এই সাইডে তো যেটা আছে এটা তো এভাবে থাকবে, আনসারটা কি হবে? এটা হবে, ডাবল বন্ড থাকবে না। তারপর নেক্সটের দিকে যদি দেখি, গিভ দ্য রিয়েজেন্ট এন্ড কন্ডিশন রিকোয়ার্ড ফর রিয়াকশন 2। আচ্ছা, রিয়াকশন 2 এর জন্য এখানে দেখো ওরা কিন্তু অ্যালকোহলে কনভার্ট করছে জিনিসটাকে। জিনিসটা যদি অ্যালকোহলে কনভার্ট করতে হয়, দেখো অ্যালকোহলে কনভার্ট করছে, হ্যাঁ। তুমি যদি অ্যালকিনকে অ্যালকোহলে কনভার্ট করতে চাও, একটা মাত্র পথ, আমি কিন্তু রিয়াকশনে দিয়েছিলাম নোটসের মধ্যে, স্টিমের মাধ্যমে, ইন দ্য প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড ক্যাটালিস্ট, ঠিক আছে? তাহলে রিয়েজেন্টে কি থাকবে? স্টিম আর H3PO4 ক্যাটালিস্ট, ঠিক আছে? তারপরে বলছে আয়োডিন মনোক্লোরাইড reacts with alkenes in a similar way to hydrogen bromide. Complete the mechanism for the reaction of iodine with propene to form the major product. এটা হইতেছে যে ক্লাসিক ইলেকট্রোফিলিক এডিশনের মেকানিজমটা, যেটা কি হয় ভালো করে বুঝতে পারতেছো? অ্যারোসাইনটা কি হবে? মানে কি হবে এখানে? এইটা এই যে ইয়েটা আছে না, এই নেগেটিভ ইলেকট্রনের যে ইলেকট্রন ডেন্সিটি এখানে বেশি, তো কি করবো? ওইটাকে অ্যাট্রাক্ট করবে এই পার্শিয়াল পজিটিভলি চার্জড আয়োডিন
which in turn will cause this bond to break, তাই না? ডান, এটা গেল। তারপরে কি কার্বোকেটায়ন তৈরি হবে। So, এই যে কার্বোকেটায়নটা তৈরি হলো, এখানে কিন্তু একটা ইয়ে অ্যাড হয়ে যায়, সিএল না, সরি, আই আই ভুল বলছি, সরি, এখানে আই অ্যাড হয়ে যায়। তো আইটা অ্যাড হয়ে যায় ওইটা, আর এখানে প্লাস, আর না হাইড্রোজেন। এই প্লাসকে কে অ্যাটাক করে? তোমার নিউক্লিওফাইল যেটা সিএল। অ্যান্ড দেন অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি সি, ইভেনচুয়ালি তুমি তোমার মেজর প্রোডাক্টটা পেয়ে যাও। ওকে, তুমি একটা জিনিস লক্ষ্য করবা, দ্যাট সিএলটা কানেক্ট হইছে, আইটা বেসিক্যালি কিন্তু কানেক্ট হইছে ওই কার্বনের সঙ্গে উইচ ইজ মোর নাম্বার অফ হাইড্রোজেন। দেখছো কি হইছে? তার মানে কি কার্বোকেটায়নটা কোথায় তৈরি হয়েছে? দেখো, কার্বোকেটায়নটা তৈরি হয়েছে তোমার ওই কার্বনের সঙ্গে, যে কার্বনের সঙ্গে মানে যে কার্বনের সঙ্গে মানে যদি কার্বোকেটায়নটা তৈরি হবে, তাহলে দেখবা সেকেন্ডারি কার্বোকেটায়ন তৈরি হবে। দেখো, যদি ফার্স্ট কার্বোকেটায়নের সঙ্গে তৈরি হইতো, তাহলে কিন্তু সেকেন্ডারি না, প্রাইমারি কার্বোকেটায়ন তৈরি হইতো, যেটা স্টেবিলিটি, আই মিন কম্পেয়ার টু সেকেন্ডারি কার্বোকেটায়ন স্টেবিলিটি ইজ প্রিটি লেস, তাই না? আমরা ওই ট্রেন্ডটা জানি না? এই ট্রেন্ডটা তো জানি, তাই না? কেন তৈরি হয়েছে কার্বোকেটায়নটা সেকেন্ড কার্বনে, আশা করি বুঝছো। দেখো, এই তিনটা হইতেছে একটা কার্বন, জাস্ট বিকজ অফ স্টেবিলিটি। A section of polymer showing two repeat units is provided. Give the name of the monomer that forms this polymer. So monomerটা বেসিক্যালি তোমাকে বলতে এখানে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু আছে, তার মানে কি এখানে একটা ডাবল বন্ড দিলে কি হবে? প্যান্ট। আর এখানে দেখো, একটা দুইটা দুই নম্বর কার্বন, সো প্যান্ট টু ইন। ঠিক আছে, মনোমার আর পলিমারের মধ্যে আশা করি বুঝছো, মনোমার্সগুলো যখন যখন ডাবল বন্ড থাকে, আর পলিমার কখন, যখন অনেকগুলো মনোমারের ডাবল বন্ড ভেঙে একসাথে জড়ো হয়, যে প্রোডাক্টটা তৈরি করে। ঠিক আছে, তারপর বলছে এটা তো সোজা বলতে গেলে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন দিয়ে হাউ মেনি নাম্বার অফ ডাবল বন্ডস আর দেয়ার ইন ওয়ান মলিকিউল অফ অ্যালকিন, এটা বার করতে বলছে। প্রথমতই আমরা ইয়ে করে ফেলি, ভলিউমটা একটু কনভার্ট করে ফেলি। এখানে কিন্তু তোমাকে ভলিউম কি দিছে, এই যে ভলিউমটা দিয়ে দিছে। ভলিউমটা যেহেতু দিয়ে দিছে, আমরা এটাকে কিসে কনভার্ট করব? মিটার কিউবে কনভার্ট করি। তো এটাকে জাস্ট কি বলে, 10⁶ দিয়ে ডিভাইড দাও, তাহলে কত আসে? Around, can you please tell me, Fatima? I think 0.0006, I guess, right? 6 times 10 to the power minus 4. -4, আচ্ছা ওই একই 0.006, yes। এটা আমি না, একটা জিরো হবে, সরি। ওকে, সো I just converted the hydrogen into meter cube just for মানে কি বল, ক্ল্যারিটির জন্য, কারণ PV is equal to nRT ইউজ করতে হবে না। এখন PV is equal to nRT দিয়ে আমরা নাম্বার অফ মোলস বার করে ফেলি, n কে সাবজেক্ট বানায় PV ডিভাইডেড বাই RT। তাহলে প্রেশার তো তোমার অলরেডি জানো কত। I'm not writing it here, but you can see this is the pressure, this is the volume. Where is the volume? This is the volume. আর এর ভ্যালু তো দেওয়াই আছে, টেম্পারেচার ভ্যালু 298 কেলভিন। তাহলে একটু বসায় আমাকে বলো তো কত আসে, প্লিজ টেল মি, ফাতেমা। নাম্বারগুলো ভালো করে দেখতে পাচ্ছি না। ওকে ওকে, 1 মিনিট। এখন বলো, দেখতে পারতেছো? Yes. তাহলে এটার আনসার দেখো, বলো কত দাঁড়ায়। 0.03. ওয়েট a মিনিট, তোমার 0.03004, তাই না? 0.03004, 0.03004, তা এতটুকু মোল আসে। তো আমরা নাম্বার অফ মোলস অফ গ্যাস বের করে ফেললাম।
এখন যতগুলো ডাবল বন্ড ব্রেক হবে ততগুলোই তো বেসিক্যালি হাইড্রোজেন অ্যাড আপ হবে, তাই না? তাহলে আমরা যদি অ্যালকিনের রেশিও আর হাইড্রোজেনের রেশিওটা আমরা যদি বার করতে পারি তাহলেই তো হয়ে যায়। এখন অ্যালকিনের রেশিওটা কি ছিল তোমার? এই যে দিয়ে দিছে 0.01, তাই না? 0.01 দিয়ে দিছে। আর তুমি মৌলও বার করতে পারছিলা, যেটা কত, হাইড্রোজেনের মোল রেশিও কত, এত। তাহলে অ্যালকিন আর হাইড্রোজেনের রেশিওটা আমরা যদি বার করতে পারি তাহলে কি 0.0100 ইস টু 0.0300। বলো তো কত আসে আনসার? 1:3, তাই না? তুমি যদি এটাকে ডিভাইড করে দেখো, আমার তো 1:3 আসার কথা। ইফ ইউ ডিভাইড বোথ অফ দেম, তাহলে কয়টা হাইড্রোজেন লাগতেছে? আহ, দেখতেই পারতেছো যে 3টা হাইড্রোজেন লাগতেছে। সো দেয়ার মাস্ট বি 3 ডাবল বন্ডস। ঠিক আছে, 3টা কার্বন টু কার্বন ডাবল বন্ড থাকার কথা, নাহলে 3টা হাইড্রোজেন কেমনে অ্যাড হয়, তাই না? কারণ তুমি দেখো, আম, এটা কি হইতেছে, হাইড্রোজেনেশন যখনই হয়, whenever alkene reacts with hydrogen, the double bonds break and the hydrogen is added, right? So যতগুলো ডাবল বন্ড ব্রেক হবে ততগুলোই হাইড্রোজেন অ্যাড হবে। সো বুঝতেই পারতেছো কয়টা হবে, since the ratio is this, there are 3 double bonds of carbon। ঠিক আছে, আশা করি বুঝছো। নেক্সটে আসো, methane reacts with excess chlorine in UV step, which process occurs in the initiation step? Rubab, can you hear me? Can you please answer this question? এত সময় তো আমি তো 7 মার্কের একটা আনসার দেখিয়েছিলাম, বলো তো এটা আনসার কি হবে? ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, ফাতেমা আছে? ফাতেমা, ক্যান ইউ হিয়ার মি? B. বি, বি, ইয়েস, বি মেক সেন্স। কারণ ভালো, প্রথমত হচ্ছে হোমোলাইটিক ফিশন, কারণ দুইটা কিন্তু আইডেন্টিক্যাল গ্রুপ, তাই না? আমাকে বলো সিটা কেন হবে না? বি আর সি এর মধ্যে পার্থক্যটা কি? অ্যারোগুলো হচ্ছে ডাবল। তুমি দেখো, বিতে কিন্তু তোমার হাফ অ্যারো দেওয়া, আর সিতে কিন্তু তোমার কিন্তু ফুল অ্যারো দেওয়া। হাফ অ্যারোটার প্রয়োজন কেন বলো তো? কারণ ইজ ইজ দিস সিএল গেটিং অল দ্য বন্ড ইলেকট্রন? নো, it is No, receiving half of only the one. electron, exactly. So this part is very much important. Which of these স্যার বি হবে ডি। বি অথবা ডি না, আনসার বি হবে। ডি কেন হবে না বুঝছো? কারণ ডিটা দেখো, তোমার এরো সাইনটা কিন্তু না তোমার, স্যার বি নাম্বারটা আচ্ছা আচ্ছা, হবে ডি, এইচ সেল। ও আচ্ছা বুঝছি, ঠিক আছে, ওকে, গুড। Which of these molecules could not be formed in a termination step? বলছে could not be formed। এখন দেখো, যেগুলো রেডিকেল তৈরি হয় আমরা জানি সেগুলোই তো বেসিক্যালি তোমার টার্মিনেশন স্টেপে তৈরি হয়, তাই না? তাহলে এটা চান্সেসে হওয়ার, এটা চান্সেসে হওয়ার, এটা এটা তো চান্স না। এটা এইচসিএল কি কোনো মানে এইচসিএল তো তৈরি হওয়ার কোনো চান্সই ওঠে না রেডিকেল তৈরি হওয়ার, তাই না? কারণ তুমি দেখো, আগের বার যে আমরা তৈরি করছিলাম, দেখো 7 মার্কের একটা প্রশ্ন দেখিয়েছিলাম না, এই দেখো তৈরি হয়েছে। তাহলে এটা কি কিভাবে টার্মিনেশনে তৈরি হয়, টার্মিনেশন কিভাবে তৈরি হয়, তাই না? সো দ্যাটস ওয়াই বেসিক্যালি আনসারটা এইচসিএল হবে, ইট ক্যানট বি ফর্মড ইন আ টার্মিনেশন স্টেপ। নেক্সটে দেখো, বলছে ডেসক্রাইব হাউ স্যাম্পল অফ অক্টাডিকিন ক্যান বি অবটেইন ফ্রম মিক্সচার অফ অ্যালকিনস। ক্যান বি ফ্রম মিক্সচার অফ অ্যালকিনস বলছে। এখন প্রথমত অক্টাডিকিনের কেমনে করতে পারি বলো তো? বিভিন্ন মেথড আছে, তাই না? আমরা এটাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে পারি, উই ক্যান পারফর্ম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, অ্যান্ড এটাকে পরে ডিস্টিলেট যেটা কালেক্ট করছি ওটাকে কনডেন্স করতে পারি একটা সুইটেবল টেম্পারেচার রেঞ্জের মাধ্যমে, তাই না? তাহলে আনসারটা কি হবে? দ্য মিক্সচার can be can be collected নাকি, can be actually, sorry, can be fractionally distributed, fractionally distillated, and the distillate can be distillate তো বুঝো, can be collected can be collected
by condensation by condensation over a within a suitable range of temperature, ঠিক আছে, within a ঠিক আছে within a suitable range of temperature, এটা হবে তোমার আনসার। তারপর আমরা যদি দেখি কমপ্লিট দ্য ইকুয়েশন, স্টেট সিম্বলস আর নট রিকোয়ার্ড। ক্র্যাকিং এর ক্ষেত্রে আমরা জানি যে একটা অ্যালকিন তৈরি হয়, সবসময় মনে রাখবা একটা অ্যালকিন তৈরি হয়, আর এখানে কি হয় তোমার একটা অ্যালকিন তৈরি হয়। তাহলে এইটা তো খুবই সোজা, দেখতেই পারতেছো 18টার মধ্যে তোমার 8টা কার্বন অলরেডি এখানে আছে। তাহলে বাকি 10টা কার্বনের এবং যতগুলো হাইড্রোজেন আছে ওইটা দিয়েই তৈরি হবে। তাহলে 10টা কার্বন C10H, এখানে কয়টা বাকি থাকে, এখানে 38টা। 38টার মধ্যে দেখতেই পারতেছো এখানে 16 হাইড্রোজেনস আর অলরেডি হিয়ার, সো তো বাকি 22টা হাইড্রোজেন কোথায় হবে, এখানে হবে। It's very easy. One of the products of this cracking reaction is but1N. এইটা তো সোজা, but1N এর কি বলছে তোমাকে, একটা স্কেলেটাল ফর্মুলা দিতে বলছে। এখন সিসার ট্রান্স, তাই না? তাহলে সিসার ট্রান্স, কারণ চিন্তা করে দেখো এটা যেহেতু একটা অ্যালকিন, এটা অবভিয়াসলি তোমার জিওমেট্রিক আইসোমারিজম শো করবে। সো এভাবে যদি আমরা ইয়ে করি, এই তো একটা হয়ে গেল, আবার এই যে এটা হয়ে গেল। আবার বলছে যে একটা ইয়ে করতে, মানে একটা আরেকটা ড্র করতে বলছে। তো সিসার ট্রান্স তো ড্র করলাম, এভাবে একটা ড্র করে যেতে পারে না? দেখো একটা এভাবে একটা ড্র করা যেতে পারে না? দেখো 1 2 3 4। সো দেখো, আই হোপ ইউ আন্ডারস্টুড কেন ড্র করছি তিনটা। জাস্ট মেক শিওর দ্যাট মেক সেন্স করে, আর কিছু না, ঠিক আছে? যেভাবে পারো ড্র করতে পারো। এটাও সমান, সাম রিয়াকশনস অফ but1N আর শোন, গিভ দ্য নেম অফ স্ট্রাকচারাল ফর্মুলা অফ ইচ অফ দ্য প্রোডাক্ট। আচ্ছা, এখানে দেখো দ্যাট অ্যালকিন ক্লোরিনের সঙ্গে রিয়াক্ট করতেছে। ক্লোরিনের সঙ্গে রিয়াক্ট করলে আমরা জানি কি তৈরি করে, হ্যালোজেন অ্যালকিন, তাই না? আর এডিশন হবে, সো অবভিয়াসলি দুইটা ক্লোরিন যেহেতু, সো ডাইক্লোরোবিউটিন। এখন কোথায় জয়েন হবে বুঝতেই পারতেছো, 1 2 3 4, তাহলে এই দুইটার সঙ্গে জয়েন করবে, মানে ডাবল বন্ড ভাঙার পরে এগুলোর সাথে কানেক্টেড হবে। এটা কি হবে 1 2, যেহেতু দুইটা ক্লোরিন, সো 2 ক্লোরো বিউটিন, ঠিক আছে? স্ট্রাকচারাল ফর্মুলা আমি ড্র করতেছি না, আমি আই গেস ইউ গাইস ক্যান ডু ইট, সো আমি এটা ড্র করতেছি না, পারবা। তারপরে হইতেছে সেকেন্ড, যেটা বলছে কি প্রোডাক্ট 2 তে নিকেল ক্যাটালিস্টের সঙ্গে আমরা সবাই জানি, মানে হাইড্রোজেনেশন রিঅ্যাকশন আর কি, অ্যালকিন, মানে আমরা নিকেল ক্যাটালিস্ট আর হাইড্রোজেন কখন ইউজ করি, ইন অর্ডার টু কনভার্ট দি অ্যালকিন ইনটু অ্যান অ্যালকিন, রাইট? সো ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড but1N কে আমরা কিসে কনভার্ট করতেছি, বিউটেইনে কনভার্ট করতেছি, ঠিক আছে? তারপরে হইতেছে এখানে এটা অক্সিডাইজিং এজেন্ট আর কি, KMnO4, তাই না? অ্যালকিকে আমরা যখন অক্সিডাইজ করি তাহলে কি তৈরি হয় তোমার, ভালো করে জানো কি তৈরি হয়, অল অ্যালকোহল তৈরি হয়। এখন এখানে কেন ডাবল বন্ড যেহেতু আছে, তাহলে দুইটা OH গিয়ে কানেক্টেড হবে, তাহলে কি একটা স্পেশাল টাইপ অফ অ্যালকোহল তৈরি হবে, মানে কি ডায়ল তৈরি হবে, ঠিক আছে? তাহলে কি হবে এটা 1 2 বিউটেন 1 2 ডায়ল, বিউটেন 1 2 ডাইল, কারণ ওই যে বললাম না অক্সিডাইজিং এজেন্ট থেকে তোমার অক্সিজেনটা আসে, আর H+ তো তোমার ক্যাটালিস্ট থেকে আসে। H+ বুঝছো, ওই যে সালফিউরিক অ্যাসিড আছে না, ওই সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই হাউ ইট অ্যাক্টস এজ আ ক্যাটালিস্ট। 4 নম্বরে দেখো, এটা তো জানো স্টিমের সঙ্গে অ্যাড করলে তোমার এখানেও তোমার একই কথা, দিস ইজ অ্যানাদার ওয়ে অফ প্রডিউসিং অ্যালকোহল আর কি, দ্যার আর টু ওয়েজ, বাট এখানে কিন্তু কি হবে, জাস্ট একটা তৈরি হবে, মানে ডায়ল না, জাস্ট অ্যালকোহলটা তৈরি হবে আর কি। সো বিউটান টু অল, বিউটান টু অল, ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট, এটা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? and it's a strong one. The reason why it has the capability to break the double bond and attach two oxygen with it. আর এইখানে বলতে গেলে মানে কি বলে, স্টিম অবভিয়াসলি ইটস নট অ্যান অক্সিডাইজিং এজেন্ট, ইটস জাস্ট কি করতেছে, রিপ্লেস করতেছে ডাবল বন্ডটা ভেঙে। সো ইয়া, দ্যাটস ওয়াই এটাও অ্যালকোহল তৈরি করে, বাট অবভিয়াসলি মনো অ্যালকোহল তৈরি করে, আনলাইক দিস ওয়ান যেটা বেসিক্যালি ডায়াল তৈরি করে, ঠিক আছে? I guess you understood. Structural formula I don't have to write it down. I'm assuming you guys can do it. It's pretty simple. কারণ নামগুলো যদি বুঝো তাহলে এমনিতে তো স্ট্রাকচারাল ফর্মুলাটা ড্র করতে পারবা, তাই না? তারপরে বলছে ড্র দ্য ডিসপ্লেড ফর্মুলা অফ polybut1N showing 2 repeat units. আচ্ছা, polybut1N showing 2 repeat units, polybut1N বলছে, ঠিক আছে? তো but1N এর ডাবল বন্ডকে ভাঙলে
আহ, দুইটা রিপিট ইউনিট, আবার দেখবা দুইটা রিপিট ইউনিট বলছে ড্র করতে। এটা হইতেছে আনসার। দেখো দেখো পলিবিউট ওয়ানের দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। হয়তো বা বলতে পারো এখানে একটা ডাবল বন্ড ছিল, ওই ডাবল বন্ডটা ভাঙছে, এখানে ডাবল বন্ড ছিল, এখানে একটা ডাবল বন্ড ছিল, এই দুইটা ভেঙার পরে কি হয়েছে, এইখানে এটা একটা রিপিট ইউনিট হয়েছে, আর এটা একটা রিপিট ইউনিট হয়েছে। এই দুইটা রিপিট ইউনিটকে জয়েন করলেই তোমার পলিবিউট ওয়ান এন তৈরি হয়। বুঝছো তো ডাবল বন্ড এখানে কেন, কারণ বুঝতে পারছো বিউট ওয়ান ইন যেহেতু বলছে, তো ফার্স্ট কার্বনের সঙ্গে তোমার ডাবল বন্ডটা কানেক্টেড হওয়া উচিত। স্টেট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ইউজিং ইনসিনারেশন। ইনসিনারেশন আশা করি বুঝো, ইটস বেসিক্যালি বার্নিং ইউজিং ফায়ার। স্টাবল বার্নিং নিশ্চয়ই দেখছো তোমরা, ইয়ে করা হয় আর কি, ধানের শীষ থেকে শুরু করে সামটাইমস দেখবা রাস্তার মধ্যে স্টাবল বার্নিং করা হয়, অনেক ধোঁয়া বের হয়, তাই না? এখন এখানে বুঝতে পারতেছো কি হয়। ফার্স্ট অফ অল দ্য গ্যাসেস রিলিজড আর টক্সিক অ্যান্ড হার্মফুল, সো দ্যাটস এন ডিসঅ্যাডভান্টেজ। আবার অন্যদিকে হইতেছে পলিমার্সগুলোকে মনে করো মানে পলিমার ওয়েস্ট রিডিউস করে আর কি, বলতে পারো ইট প্রিভেন্টস দ্য পলিমার্স ফ্রম ফর স্টোরেজ, মানে সাধারণত এগুলোকে যদি আমরা বার্ন করে ফেলি তাহলে স্টোরেজের যে হেডেকটা আছে এটা করতে হবে না আর কি। তো একটা অ্যাডভান্টেজ হচ্ছে prevents the polymers going to landfill storage. ল্যান্ডফিল স্টোরেজ করলে তো বুঝতেই পারছো জায়গা নিবে, প্লাস ইউনো পরিবেশেরও ইয়ে করবে, ক্ষতি করবে, কারণ বুঝতেই পারতেছো এটা কিন্তু ইয়ে কি বলে, দিস ইজ হোয়াট নন বায়োডিগ্রেডেবল, পচে না। So that's an advantage, but the disadvantage is what you can clearly understand: releases toxic or harmful gases like carbon dioxide. You know how harmful and toxic carbon dioxide is when it is released in large amounts. Now, butane is used as a fuel. The equation for the complete combustion of butane is shown. তারা বলছে টোটাল ভলিউম অফ গ্যাস বার করতে। ওকে, এখানে প্রথমত হচ্ছে তুমি দেখো কতটুকু কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে, এটাকে আমরা দেখি ভালো করে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড, হুম, ওকে, আচ্ছা আমরা যদি ইয়ে করি, আচ্ছা কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাই না? এখানে দেখো ওরা কিন্তু কমপ্লিট কম্বাসনটা ইয়ে দিছে, মানে মোল রেশিওটা যদি তুমি চিন্তা করে দেখো, আমরা যদি এই টুটা সরাই দিই তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না? তো এখানে যদি ইয়ে করি, তোমাকে বলছে 35 সিএম কিউব অফ বিউটেন ইয়ে হয়েছে, কি বলে 35 সিএম কিউব অফ বিউটেন হ্যাজ কমপ্লিটলি রিয়াক্টেড উইথ প্রডিউস দিস। তো এখানে কিন্তু 1 মোলের দিছে, বুঝতে পারতেছো কি বলছি? 1 মোলের বিউটিন, 1 মোল বিউটিনের 35 সিএম কিউব, মানে 1 মোল বিউটিনের ইয়ে দিছে আর কি, তারা ভ্যালুটা দিছে হুইচ ইজ 35 সিএম কিউব। তাহলে আমাদের কিন্তু 1 মোলের ইউজ করতে হবে, তাই না? তো যখন এখানে 1 মোল হয়ে যায় এখানে কিন্তু 4 মোল CO2 তৈরি হয়। তাহলে কত তৈরি হবে দেখো, 4 টাইমস 35 মোলস অফ CO2 মোলস। আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি এটা কত আসে, অ্যারাউন্ড 140 সিএম কিউব। তাহলে আমাদের কতটুকু CO2 তৈরি হইতেছে, 140 সিএম কিউব। এখন অক্সিজেনেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, সব অক্সিজেন অক্সিজেন দেখো কতটুকু অক্সিজেন ইউজ হয়েছে এটাও তাকে বুঝতে হবে। এখন এখানে ছিল 13, তাই না? তো এটা কি হয়ে যাবে, 13 ডিভাইডেড বাই 2। তাহলে মোলস অফ CO2 ইউজড, সো 13 ডিভাইডেড বাই 2 টাইমস কতটুকু ইউজড হয়েছে, 300 সিএম কিউব, তাই না? 300, এটা কি হবে,
moles used, তাহলে কত আসে? Fatima, can you please tell me? Oh wait, I think I made a mistake, sorry. 300 হবে না, 35 হবে, কারণ দেখো এখানে 35 CMQ of বিউটিন, তো বিউটিনের সঙ্গেই তো রিঅ্যাক্ট করতেছে, তাহলে কত আসে? 227.5. আচ্ছা 227.5 CMQ। তাহলে রিমেইনিং কত থাকে অক্সিজেন? 300 মাইনাস 227.5, অ্যারাউন্ড বলতে পারো 72.5. 22.5, 72.5. তাহলে 72.5। So this is the remaining gas and that's the new gas that is produced, right? তাহলে কত আসে? 140 plus 72.5, 140 plus 72.5 কত আসে? যত আসে ওটা আনসার, that's the total volume of gas। 212.5. 212.5 is the answer, ঠিক আছে? তারপর নেক্সটে যদি যাই, explain the main hazard when using butane as a fuel in a portable heater in an enclosed space। আচ্ছা, প্রথমত হইতেছে বিউটেন ইজ আ ফ্লেম, প্রথমত হইতেছে একটা জিনিস দেখো, দ্যাট বিউটেন কিন্তু একটা ফ্লেমেবল গ্যাস, ঠিক আছে? সো তুমি যখন একটা পোর্টেবল হিটারের ভিতরে একটা এনক্লোজড স্পেসের মধ্যে তুমি যখন ইয়ে করবা, আহ, তখন ইয়ে হইতে পারে, তাই না? মানে বেশি অ্যাক্সেস অক্সিজেনের কারণে বলতে পারো এটা বার্ন করতে পারে। আবার আরেকটা হইতে পারে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হইতেছে এনক্লোজড স্পেসে সাধারণত আবার উল্টাও হইতে পারে, লাইক অক্সিজেন কম। এখন অক্সিজেন কম থাকলে কি হবে? ইনকমপ্লিট কম্বাসন তৈরি হবে, তাই না? অ্যান্ড ইনকমপ্লিট কম্বাসন হইলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের বদলে কি তৈরি হয়? কার্বন মনোক্সাইড, হুইচ ইজ অবভিয়াসলি টক্সিক ফর আওয়ার হেলথ, রাইট? কারণ এটা কি করে, আমাদের বডির যে অক্সিজেন ট্রান্সপোর্টেশন ক্যাপাবিলিটি আছে ওইটা কমায় দেয়। তাহলে লিখতে পারি না, দ্যাট CO মে বি প্রডিউসড ডিউ টু ল্যাক অফ sufficient O2 within an enclosed space for our health, ঠিক আছে? It reduces the, এটা লিখে ফেলি, it reduces the oxygen transportation capability of our body, that's it। তারপরে নেক্সট যদি দেখি, বলছে তোমাকে some equations for used in reforming oil, crude oil fractions are shown, which equation is not balanced? Fatima, please try। Are you trying? Tell me। So how do I do this? Just balance দেখবা, balancing দেখবা, whether they are balanced or not, দুই সাইডেই দেখো না ব্যালেন্স কিনা, very easy। আচ্ছা এখানে দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, হাইড্রোজেন কয়টা? আর ওখানে হাইড্রোজেন কয়টা? হ্যাঁ ষাট, কি বলে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটাও সমান হওয়ার কথা, সো দিস ইজ ব্যালেন্সড। এটাও কি ব্যালেন্সড? দেখো 1 2 3, এই এটা তো সমান, এটা সমান, 1 2 3 4 5 6 7, তাই না? তো এক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানেও 15টা থাকার কথা, ইফ আই এম নট রং। সো এটাও ব্যালেন্সড, আই হোপ দিস ইজ অলসো ব্যালেন্সড। এখানেও 7টা, এখানেও 7টা। হাইড্রোজেনের দেখতে হবে কত, এখানে 15টা ছিল, তাই না? 15টা, ইফ আই এম নট রং। ওয়েট, 15টা না, সরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে 13টা ছিল, 13টা। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা আর 6টা মিলে তো তোমার বেসিক্যালি 13টাই হয়, তাহলে দিস ইজ অলসো ব্যালেন্স। তাহলে কোনটা ব্যালেন্সড হওয়ার কথা না? ডি, অবভিয়াসলি, কারণ দেখো তিনটা আমরা সবগুলোই টেস্ট করছি, কিন্তু যেহেতু প্রথম তিনটা হবে না, তাহলে ডিটাই হওয়ার কথা, এবং মেক সেন্স, তুমি যদি দেখো ডিটা ব্যালেন্স হওয়ার কথা না, ঠিক আছে? তারপরে হইতেছে a pure alkane fuel is burned in air, which substance is not a possible combustion product? এখন অবভিয়াসলি বুঝতে পারতেছো কি হবে, হাইড্রোজেন, বিকজ তোমার ওয়াটার, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো তৈরি হয় বিভিন্ন সময় বলতে গেলে,
তারপরে নেক্সটে আসো, the question is about hexane. The skeletal formula of hexane is this, as you can clearly see. তোমাকে বলছে এখানে চারটা স্ট্রাকচারাল আইসোমার বেসিক্যালি ড্র করতে। এটাও সমান, আমরা তো একটু আগে দেখছি, তাই না? দেন এগেন আমি যদি বলি হেক্সিনের যেহেতু, তাহলে চার পাঁচ, এখানে একটা দিয়ে দিলা। এই যে, আর আরেকটা হইতেছে তুমি ইয়ে দিতে পারো, ঠিক আছে, সাইক্লোঅ্যালকিন। তারপরে আসো নেক্সটে, ড্র দ্য ইনিশিয়েশন স্টেপ অফ দ্য রিয়াকশন ইউজিং কার্লি হাফ অ্যারোস, ওই যে আগেরটার মতো আর কি, জাস্ট কি হবে, দেখছো? তোমরা যদি মানে ওয়ার্কশিটটা ভালো করে যদি লক্ষ্য করো, একই ধরনের প্রশ্ন আসতেছে 20-তে, 21-এ, 22-তে, 23-তে, ঠিক আছে? মানে এত আহামরি কোনো চেঞ্জ আসতেছে না, জাস্ট তুমি যদি বেসিক্সগুলো ক্লিয়ার থাকে অর্গানিকের, তাহলে ইউ আর গুড টু গো, নাথিং এলস। ওই ঘুরে ফিরে তোমাকে পার্সেন্টেজ ইয়েল্ড বার করতে বলতেছে, কয়টা কার্বন ডাবল বন্ড কয়টা আছে ওইটা বার করতে বলতেছে, ঠিক আছে? আই এম নট শোয়িং প্রপাগেশন স্টেপ অ্যান্ড টার্মিনেশন স্টেপ, ইটস প্রিটি ইজি, ইউ গাইজ ক্যান ডু ইট। এটা দেখাই দিই, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ বাই মাস অফ ব্রোমিন in the heaviest molecule containing 6 carbon atoms that could form an hexane reacts with large excess bromine, ঠিক আছে? লার্জ এক্সেস ব্রোমিনের সঙ্গে যখন রিঅ্যাক্ট করে তখন কি হইতে পারে? তো এটা প্রথমেই দেখো দ্যাট তারা বলছে তোমাকে ইয়ে করতে, তুমি আচ্ছা এখানে দেখো ছয়টা, তাই না? C6, এটা গেল C6 গেল, কয়টা ব্রোমিন হইলে বেসিক্যালি তোমার মানে সবচেয়ে হাইয়েস্ট ব্রোমিন থাকবে, তাই না? আমরা যদি 14টা হাইড্রোজেন সরায় 14টা বিয়ার লাগাই দিই, তাহলেই তো তোমার লার্জেস্ট অ্যাক্সেস অ্যামাউন্ট অফ ব্রোমিন হয়ে যায়, তাই না? এখন তুমি বেসিক্যালি ইয়ে করতে পারো, মাসটা বার করে নিতে পারো। মোলার মাসটা কত হবে? টোটাল মোলার মাসটা তুমি যদি বার করো, 14 টাইমস 79.9 প্লাস ব্রোমিনের মোলার মাস আর কি, প্লাস 6 টাইমস 12। ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াটস দ্য আনসার, ফাতেমা? টোটাল মোলার মাস, এনিওয়েজ একটা তো হবে, যাও আমি ওটাকে এক্স ধরছি, এক্স গ্রাম, মানে কি এক্স গ্রাম, 1190.6. 1109 90.6. 90.6, exactly 90.6 gram per mole. যাই হোক এটা বার করছো, and do we have anything else? Yes, আমাদেরকে তো বার করতে বলছে মাস অফ ব্রোমিন, তাহলে ওই যে 14 টাইমস 79.9 ডিভাইডেড বাই 19.6 টাইমস 100%, যত আসে তত আনসার, ঠিক আছে? হোয়াট এভার ইজ দ্যাটস দি অ্যান্সার, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর থেকে দেখে ফেলিও। তারপরে নেক্সটে দেখো, হোয়াট ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ বিউটেন? সিম্পলেস্ট মলিকুলার রেশিও ইজ বেসিক্যালি এম্পিরিক্যাল ফর্মুলা, ইজন্ট ইট? তাহলে এটা তো নতুন কিছু না। তো বিউটেনের কি হবে? বিউটেনের আমরা জানি কি থাকে, C4H10 থাকে, তাই না? তাহলে এটা কি হবে? C2H5, C2H5, আনসার বি হবে। ঠিক আছে, তারপরে বলছে when zinc is added to copper to sulfate solution, copper is formed. Which of this is the best name for this reaction? কপার টু সালফেট জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করলে তো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়, তাই না? বিকজ জিঙ্ক ইজ অবভিয়াসলি মোর রিঅ্যাক্টিভ দেন কপার, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট।
তারপরে বলছে তোমাকে which is the ionic half equation for a process that takes place during the reaction। দেখো এখানে কি হয়, জিঙ্কটাই তো বেসিক্যালি ইলেকট্রন লুজ করতেছে, তাই না? তো জিঙ্ক যেহেতু ইলেকট্রন ইউনো লুজ করতেছে, সো দুইটা ইলেকট্রন সে লুজ করে সাধারণত, Zn2 প্লাস আনসার কি হবে? ডি হবে। সি হবে না, কারণ দুইটা ইলেকট্রন সে লুজ করে, এটা তো হইতেছেই না। আহ, এটা যদি হয়ে থাকে, ঠিক আছে, এখানে দেখো লক্ষ্য করে Cu2 প্লাস থেকে একটা ইলেকট্রন এড করার পরে Cu প্লাস তো তৈরি হওয়ার কথা না, মানে এখানে তো Cu প্লাস তৈরিই হয় না, প্লাস Cu2 প্লাস ওয়াজ নট ইভেন দেয়ার এট দ্য ফার্স্ট প্লেস, সো it doesn't make sense। ঠিক আছে, তারপরে দেখো হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড শোন। এটা তো খুবই সোজা, তুমি ইয়ে করে ফেলবা, বলতে গেলে জাস্ট নাম্বার কাউন্ট করে ফেলো আর কি, 1 2 3 4টা, চারটা অলরেডি, সো এটা আউট। হাইড্রোজেন কয়টা আছে এখানে? এই দুইটাই তো আছে, কারণ এখানে দেখো ডাবল বন্ডগুলোর জন্য হাইড্রোজেন থাকবে না, সো তাহলে আনসার কি হবে? বি হবে, কারণ দুইটা হাইড্রোজেন। এখানে দেখো আর কোনো হাইড্রোজেন আছে? চিন্তা করে দেখো, 1 2 3 4, 1 2 3 4, so there's no chance that these carbons will have their own hydrogen, so yeah, answer is C2, C4H2O4, কারণ বাকিগুলা দেখো H4 H6 H1, অন্য কোথাও 2 নাই, সো কমন সেন্স বলতেছে আনসার বি হবে। ঠিক আছে, a sequence of 4 molecules is shown. What is the molecular formula of the fifth molecule in this sequence? Very easy, very simple, just basically molecular formula টা বার করে ফেলো, 1 2 3 4 5টা। তো তোমার হাতে কি আছে? 5টা নাকি? 5টা নাকি? 1 2 3 4 5, রাইট? তো তারপরে আমরা যদি এখানে, আচ্ছা এখানে 5টা নাকি 6টা হবে? 1 2 নাকি? ও ও আচ্ছা, এখানে দেখো 1 2 3, এখানে 1 2 1 2 3 4 1 2 3 4 5, তাহলে অবভিয়াসলি ফিফথটা 6টা হবে, 6টা কার্বন হওয়ার কথা, তাই না? তাহলে এইটা হবে না, এটা হবে না, যে কোনো একটার মধ্যে হইতে হবে এখন। আর আমরা যদি দেখি হাইড্রোজেন এখানে কয়টা আছে, হাইড্রোজেন দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7 8 9টা, তবে যদি ইয়ে হয় তাহলে এখানে এখানে তো ইয়ে কি বলে 11, মানে এখানে 2 করে বাড়তেছে, দেখো 9 11 হওয়ার কথা এখানে, তাহলে কত? 12 13 14, তাহলে আনসারটা সি হওয়ার কথা, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, কি বলছি তুমি, একটু প্যাটার্নগুলো একটু আইডেন্টিফাই করতে হবে বলতে গেলে। দেখো কার্বনের কার্বন নাম্বার কিন্তু এক এক করে বাড়তেছে, হাইড্রোজেনের নাম্বারও বাড়তেছে, জাস্ট তোমাকে দেখতে হবে ফোর্থ যে কার্বন মলিকিউলে এটা কয়টা আছে। যদি এখানে 11টা থাকে তাহলে 11টার চেয়ে বেশি হওয়ার কথা, তাই না? আমরা 11টা পাইছি, তাহলে এটার চেয়ে বেশি হবে। অবভিয়াসলি সি, ডি আমি চুজ করতেছি না, কারণ ইউ ক্যান ক্লিয়ারলি সি এখানে 7টা কার্বন আছে, তাই এই জন্য। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস টাইপ অফ সিকোয়েন্স। এখন এই সিকোয়েন্সটাকে আমরা বেসিক্যালি কি বলি? স্কেলিটাল ফর্মুলা তো বলবো না, কারণ অবভিয়াসলি দ্যাটস নট আ সিকোয়েন্স। ফাংশনাল গ্রুপ তো সবই সমান, সো দ্যাটস নট ইদার। Homolytic series, there's no such thing called homolytic series, there's this thing called homologous series, so the answer should be B। প্রত্যেকটার স্ট্রাকচার এর মধ্যে একটা সিমিলারিটি পাওয়া যায়। ঠিক আছে, কি বলছি? তারপর নেক্সট আমরা যদি দেখি, the upper atmosphere, ozone can react with halogens, with halogen containing compounds such as molecule X। Name the molecule X। uh, তো এখানে কি হবে? এই মলিকিউল এক্স এর যদি আমরা নেমিংটা বেসিক্যালি করি, দেখো ফাতেমা বলো তো, ইউ ডিড দ্য সেম থিং আ লিটল ওয়াইল ব্যাক, কি হবে বলো? এটা ইথিন না? 1 2 1 2, H4, তুমি দেখো এখানে দ্যাট এখানে কি ক্লোরিন 3টা আছে না? 1টা 2টা নাকি? আবার ইয়ে করতে পারো, ওই সাইডেও করতে পারো। আচ্ছা আমরা এই সাইড থেকে করি, কারণ দেখো 2টা ক্লোরিন একটার সঙ্গে কানেক্টেড, সো অবভিয়াসলি এটার প্রায়োরিটি বেশি, 1 2, তাহলে কি হবে? 1 1 2 ট্রাইক্লোরো, এটা কি ইথিন, তাই না? ইথেন। State the essential condition necessary for this process, UV radiation নাকি? আর এরপরে আছে তোমার নেক্সটে বলছে কি, ফিশন
write an equation for this fission in molecule X. ওই molecule X এটাকে fission মানে ব্রেকডাউনের প্রসেসটা বেসিক্যালি ড্র করতে বলছে। এটা ব্রেকডাউন কি হবে? তো আমি দেখাই দিই যদি, এই যে এটা এই দেখো, দেখছো হোমোলাইটিক কি বলে হোমোলাইটিক ফিশনের মাধ্যমে দেখো কি হবে, কার্বনে হাফ নিবে, ক্লোরিন হাফ নেবে, এতে করে রেডিক্যালটা তৈরি হয়ে যাবে। আর কার্বন নিজেও বেসিক্যালি এখানে একটা রেডিক্যাল মানে কি বলে রেডিক্যাল তৈরি করবে, কারণ ইউ ক্যান ক্লিয়ারলি সি কার্বনের কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন স্পিসিস পাইছে, ক্লোরিনও পাইছে। ওকে, তাহলে এইটাই আর কি, জাস্ট এটা এখানে হবে আই গেস, সরি। এটার ইকুয়েশনটা কি হবে? না একই জিনিস আই গেস, না একই জিনিস, এটা জাস্ট শো করলাম এখানে, এখানে এখানে যে কোনো একটা চাইলে শো করতে পারো, সমস্যা নেই। এখন এখানে কি বলছে, reaction of a free radical with a molecule X. তো তুমি চাইলে ইয়ে করতে পারো, ওই প্রপাগেশন স্টেপের কিছু রিয়াকশন লিখে ফেললা। তো কি হইতেছে, ক্লোরিন ফ্রি রেডিক্যাল মলিকিউল এক্স এর সঙ্গে, মানে ওই যে উপরের যে মলিকিউল এক্স এটার সঙ্গে রিয়াক্ট করতেছে, তাহলে কি হবে, C2H2Cl3, তাই না? এটাই তো H2 না, কয়টা আছে হাইড্রোজেন, সরি তিনটা, C2H3Cl3, তাহলে কি দেয় বুঝতেই পারতেছো, C2H2 C2H2Cl3 ডট প্লাস HCl, ঠিক আছে? এটা হইতেছে একটা ইকুয়েশন। তারপরে আমরা যদি নেক্সটে যাই, বলছে তোমাকে write an equation using displaced formula for a free radical formed in this sequence to give a formula with the formula C4H. তারা কিন্তু দেখো ইনডাইরেক্টলি তোমাকে ইকুয়েশনগুলো লিখতে বলতেছে, মানে টার্মিনেশন স্টেপ, প্রোপাগেশন স্টেপ, ইনিশিয়েশন স্টেপসগুলো ইনডাইরেক্টলি লিখতে বলতেছে। এখন তোমাকে কি করতে হবে বুঝতেই পারতেছো, তোমাকে জাস্ট টার্মিনেশন স্টেপটা এখানে লিখে শো করে দিতে হবে। তাহলে রেডিকেলসগুলো জয়েন করবে, রেডিকেলসগুলো জয়েন করে কি তৈরি করবে বুঝতেই পারতেছো। তাহলে এখানে বলছেটা কি, মানে স্পেসিফিক কোন টার্মিনেশন স্টেপটা দেখাইতে বলছে, যেটার মাধ্যমে বেসিক্যালি তোমার C4H4Cl6 তৈরি হয়। তাহলে বুঝতেই পারছো C2 ডিসপ্লেড ফর্মুলা যেহেতু বলছে, তাহলে আমি ইয়ে করে ফেলতেছি, ডিসপ্লেড ফর্মুলা দেখাই দিয়ে দিই। ডিসপ্লেড ফর্মুলা কিন্তু, সো বি কেয়ারফুল, আমি আগের বারের মতো স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে দেখাইতেছি না। সো এই দেখো এটা দেখছো, এই যে এই জিনিসটা কিন্তু আগে তৈরি হয়েছে, তাই না? আগের রিয়াকশনে দেখো তৈরি হয়েছে, যেটা তৈরি হয়েছে যখন এই দুইটা একসাথে টার্মিনেশন স্টেপে রিয়াক্ট করবে, রিয়াক্ট করে ঘুরে ফিরে তোমার এই ডিজায়ার্ড মলিকিউলটা তৈরি করতে পারবে। স্টেট দ্য টাইপ অফ রিয়াকশন অকারিং ইন B4 ইন দ্য টাইম, এটা বুঝতেই পারতেছো টার্মিনেশন স্টেপ, টার্মিনেশন স্টেপ। ওকে, দ্যাটস ইট। ইউনিট 1 অর্গানিক বেসিক্যালি বলতে গেলে অনেক বড় জিনিস। আগের ক্লাসের যে ভিডিওটা আছে যারা মিস করছো দেখে নিবা, কারণ অর্গানিক যদি প্র্যাকটিস না করো তাহলে সমস্যা। ভেরি ইজি, প্র্যাকটিস করলে বলতে গেলে সবগুলো পানির মতোই সোজা হয়ে যায় বলতে গেলে। সো অর্গানিকটা চেষ্টা করবা ইয়ে করতে, মানে ভালো করে পড়তে। বিশেষ করে এই দুইটা ভিডিওটা দেখবা, তোমাদের যাদের সমস্যা আছে ওয়ার্কশিটসের মধ্যে, এই দুইটা ভিডিওটা চেক করবা, তাহলে মনে করো একটা আইডিয়া চলে আসবে, কিংবা বলতে পারো একটা মোটামুটি বলতে গেলে একটা প্র্যাকটিস হবে আর কি, বলতে গেলে দেখলেও অ্যাটলিস্ট বলতে পারো প্র্যাকটিস হবে অর্গানিকের ব্যাপারে, কিংবা রিভিশন হবে। ওকে, আমরা ইউনিট 2 অর্গানিক নেক্সট ক্লাস মানে কালকে যে ওয়ার্কশিটটা আছে ওটা দেখাই দিব। তাহলে মনে করো তোমাদের ইউনিট 2 অর্গানিকের একটা রিভিশন হয়ে গেল। তারপর আমরা ইউনিট 3 তে চলে যাব, ইউনিট 3 এর কিছু ক্লাস নিব আমরা, ঠিক আছে? সো আজকে এতটুকু পর্যন্তই, বাবাই। আর বারবার বলতেছি, as you guys you should at this point you guys should personally study, or at least start studying if you guys have not, because obviously next মাস থেকে মক নেওয়া শুরু হবে, প্লাস এরপরে কিন্তু সময় পাবো না বলতে গেলে। So any sort of weaknesses available, some questions which you are constantly facing issues at while you solve, I will highly recommend to find them out right now and share them out with me, okay? Or try to resolve them by yourself, ঠিক আছে? এখনই সময়, পরে সময় পাবো না, বারবার বলতেছি। আমি কমনলি আস্কড কোয়েশ্চেনের একটা পিডিএফ দিয়ে দিব মেবি নেক্সট ক্লাসের পরে, ঠিক আছে? এটা একটু বুঝাই দেওয়া লাগবে, and then I will provide it in WhatsApp,
ওই জিনিসটা অবশ্যই মানে দেখে যাবা। আমি যে মক নিব ওই মকের আগেও তো পড়বা, আবার মেইন এক্সামের আগেও পড়বা। ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি দেখাবো, তখন বুঝবা কেন এটা ইম্পর্টেন্ট। তাহলে আজকের জন্য বাই, সি ইউ।